স্বাগতম মাস্টার্সের শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? এই করোনা কালে তোমরা নিরাপদে থাকবে, বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি করোনার আগে তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছিলাম ফিশ জেনেটিক্সের উপরে। আজকে আমি তোমাদের ফিশ জেনেটিক্সের উপরে আরেকটি টিউটোরিয়াল প্রদান করছি। ফিশ জেনেটিক্সের গুরুত্ব এবং ফিশ হাইব্রিডাইজেশন ও ক্রায়োপ্রিজার্ভেশন নিয়ে আলোচনা করব। মাৎস্য বংশগতিবিদ্যা অধ্যয়নের গুরুত্ব। বংশগতি হলো বাবা মা হতে সন্তান সন্ততিতে জিনগত বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়া, যার মাধ্যমে বাবা মায়ের সাথে সন্তানের অনেক সামঞ্জস্যতা দেখা যায়। মাছের বংশগতি নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে ফিশ জেনেটিক্স বা মাৎস্য বংশগতিবিদ্যা বলে। মাৎস্য বংশগতিবিদ্যা ফিশারিজের একটি অন্যতম শাখা। ক্রমবর্ধমান জনসংখ্যার প্রোটিন চাহিদা পূরণে মাৎস্য বংশগতিবিদ্যা অধ্যয়ন অতীব জরুরি। নিচে মাৎস্য বংশগতিবিদ্যা অধ্যয়নের গুরুত্ব তুলে ধরা হলো। 1. মাৎস্য জিনতাত্ত্বিক রোগ নির্ণয়। জেনেটিক ত্রুটির কারণে মাছের বিভিন্ন প্রকার রোগ হয় থাকে, যা আমরা বংশগতিবিদ্যা পাঠের মাধ্যমে জানতে পারি। অর্থাৎ মাছের বিভিন্ন জিনতাত্ত্বিক রোগগুলো আমরা মূলত এই বংশগতিবিদ্যার মাধ্যমে জানতে পারি এবং সেগুলো সেভাবেই এদের রোগ নির্ণয় এবং চিকিৎসা করা যায়। এই সকল রোগসমূহের জিনতাত্ত্বিক কারণ ও প্রতিকার মাৎস্য বংশগতিবিদ্যা পাঠের মাধ্যমে খুব সহজেই সমাধান করা যায়। 2. উন্নত জাত উদ্ভাবনে। ক্রসব্রিডিং এর মাধ্যমে মাছ উন্নত জাত উদ্ভাবন সম্ভব, যা আমরা বংশগতিবিদ্যা পাঠের মাধ্যমে জানতে পারি। এছাড়া বিভিন্ন জাতের মধ্যে হাইব্রিড জাতের মাছের ক্রস ঘটিয়ে আরো উন্নত জাত উদ্ভাবনে মাৎস্য বংশগতিবিদ্যার তুলনা হয় না। অর্থাৎ দিন দিন যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে আমাদের যে মাছের আকার আকৃতি সেটার বিরাট পরিবর্তন দরকার। সেই লক্ষ্যকে সামনে রেখে মূলত ফিশ জেনেটিক্সের উদ্ভব এবং ফিশ জেনেটিক্সের মাধ্যমে উন্নত জাত উদ্ভাবন করে এই প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব। মাছের উৎপাদন বৃদ্ধিতে। দেশের জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সে অনুপাতে মাছের উৎপাদন সম্ভব না হলে অদূর ভবিষ্যতে দেশের প্রোটিনের চাহিদা ঘাটতি হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার প্রোটিন চাহিদা পূরণের জন্য মাৎস্য বংশগতিবিদ্যার নতুন নতুন জ্ঞান প্রয়োগ করে মাছের উৎপাদন বৃদ্ধি সম্ভব। নাম্বার 4. ট্রানজেনিক মাছ উৎপাদনে। ট্রানজেনিক মাছ হলো জিনগত রূপান্তরিত মাছ। মাছের ডিএনএ জেনেটিক প্রকৌশলের মাধ্যমে রূপান্তরিত করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন মাছ উৎপাদন করা হচ্ছে। অধুনা ট্রানজেনিক মাছের মাধ্যমে আয়োডিন, ওমেগা সহ মানব জীবনের অত্যাবশ্যকীয় উপাদান উৎপাদন করা হচ্ছে, যা মাৎস্য বংশগতিবিদ্যার ফলেই সম্ভব হয়েছে। তোমরা জানো ট্রানজেনিক প্রাণীর নাম শুনছো, এখন ট্রানজেনিক মাছ, ট্রানজেনিক উদ্ভিদের নাম শুনছো। ট্রানজেনিক মাছ হচ্ছে মাইক্রো ইনজেকশন প্রয়োগের মাধ্যমে মূলত একটা ডিএনএ আর একটা ডিএনএর মধ্যে স্থাপন করে যে নতুন একটা ডিএনএর বৈশিষ্ট্য সৃষ্টি করা, সেই ডিএনএটা অন্য মাছে রূপান্তরিত করে সেই মাছটাকে সৃষ্টি করা এবং সেই মাছ থেকে প্রয়োজনীয় উপাদানসমূহ সংগ্রহ করে মানব জীবনে ব্যবহার করা। নাম্বার 5. মাৎস্য বিপন্ন প্রজাতি রক্ষায়। কিছু কিছু মাছ প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া দিন দিন বিলুপ্ত হতে যাচ্ছে, তার মধ্যে মহাশোল, ঢেলা, পাবদা ইত্যাদি। আসলে অনেক মাছই আমরা এখন দেখতে পাই না, যেমন ছোট ছোট মাছ, বজুরি, বাতাসি, আরো অনেক ফলি ইত্যাদি মাছ দেখা যায় না, খুব কম দেখা যায়। এগুলোকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য এদের জিন ব্যাংক স্থাপন করা হচ্ছে, রেণু উৎপাদন করা হচ্ছে। এগুলো মূলত বংশগতিবিদ্যার গুরুত্বপূর্ণ বিষয় এবং বংশগতিবিদ্যা পাঠের মাধ্যমে এগুলো খুব সহজে করা যায়। এছাড়াও আরো
অনেক মৎস্য প্রজাতি আছে যে প্রজাতিগুলো মূলত ক্রসিং এর মাধ্যমে, অর্থাৎ ক্রস একটার সাথে আরেকটা জাতের ক্রস ঘটিয়ে নতুন প্রজাতি সৃষ্টি করা হচ্ছে। এতে করে নতুন নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছে, যেটা এবং মৎস্য বংশবিদ্যারই প্রতিফলন। আমরা এবার আসবো ফিশ হাইব্রিডাইজেশন। সাধারণত যে কোনো দুটি জেনেটিক্যালি স্বতন্ত্র মাছের মধ্যে কৃত্রিমভাবে যে প্রজনন ঘটানো হয় তাকে মাছের সংকরণ বা ফিশ হাইব্রিডাইজেশন বলে। অর্থাৎ দুটি জাত একসাথে ক্রসের ফলে কৃত্রিমভাবে প্রজনন ঘটানো হয়, হওয়ার ফলে যে নতুন জাতটা সৃষ্টি হয় তাই সেইটাকে বলা হয়েছে হাইব্রিড মাছ, বা এবং সেই পদ্ধতিটার নাম হচ্ছে ফিশ হাইব্রিডাইজেশন। ফিশ হাইব্রিডাইজেশনের সুবিধা অসুবিধা সমূহ, অর্থাৎ ফিশ হাইব্রিডাইজেশনের কিছু সুবিধাও আছে, পাশাপাশি কিছু অসুবিধাও আছে। আমরা এখানে সুবিধাগুলো প্রথমে বলবো। হাইব্রিডাইজেশনের ফলে উন্নত গুণগুলো সংকরে স্থানান্তরিত হয়। কখনো কখনো সংকরায়নে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির উদ্ভব ঘটে, সংকরায়নে স্বাস্থ্যবান মাছ ও অঙ্গের উদ্ভব ঘটে, দ্রুত বৃদ্ধি সম্পন্ন রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন মাছের সংকট তৈরি হয়। এগুলো হলো ফিশ হাইব্রিডাইজেশনের সুবিধা। এত সব সুবিধা থাকা সত্ত্বেও বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। যেমন সংকরণের ফলে কোনো কোনো মাছের বিলুপ্তি ঘটতে পারে, অর্থাৎ মূল প্রজাতিটা অনেক সময় ধ্বংস হয়ে যায়, ফলে সংকর প্রজাতিটা বেঁচে থাকে। কোনো কোনো মাছ বিভিন্ন রোগাক্রান্ত হয়ে পড়ে। সংকরণে ট্যাক্সোনমিস্টের জন্য সমস্যা তৈরি করে, কেননা নতুন সংকর প্রজাতি শ্রেণীবিন্যাসকরণের সমস্যা দেখা দেয়। কারণ নতুন মাছটা নতুন বৈশিষ্ট্য নিয়ে আসে, যে বৈশিষ্ট্যগুলো পূর্ববর্তী যে দুটো মাছের মধ্যে ক্রস ঘটানো হয় সেই দুটো মাছের সাথে অনেক সময় সাংঘর্ষিক হয়। ফলশ্রুতিতে নতুন যেই মাছটা সংকর প্রজাতিটার উদ্ভব ঘটে সেটা শ্রেণীবিন্যাসকরণের সমস্যা দেখা দেয়। আমরা এবার আসবো ক্রায়োপ্রিজারভেশন। শীতল ও খুব কম তাপমাত্রায় মাছের কোনো কলা, অঙ্গ, ডিম্ব, শুক্র ইত্যাদি সংরক্ষণ করার পদ্ধতিকে ক্রায়োপ্রিজারভেশন বলে। অর্থাৎ খুব নিম্ন তাপমাত্রায় এগুলো সংরক্ষণ করলে এগুলো নষ্ট হয় না, এগুলোর গুণাগুণ সঠিক থাকে। আর এই জন্য এই পদ্ধতিটা আবিষ্কৃত হয়েছে এবং এই পদ্ধতিটার নামই হলো ক্রায়োপ্রিজারভেশন। বহু সংখ্যক উন্নত ব্রুড মাছ, অর্থাৎ যে মাছগুলো থেকে পোনা বা ডিম সংগ্রহ করা হয় সেগুলোকে মূলত ব্রুড মাছ বলা হয়। হ্যাচারিতে দীর্ঘদিন যাবৎ লালন পালন করা হ্যাচারির জন্য বেশ কষ্টসাধ্য ব্যয়বহুল। অর্থাৎ এই ব্রুড মাছগুলো আসলে অনেকদিন লালন পালন করতে অনেক খরচ হয়, কারণ ব্রুড মাছের খাবার আলাদা আছে, এগুলোর চিকিৎসা করতে হয়, এগুলো দেখাশোনা করার জন্য লোকবল প্রয়োজন পড়ে, ফলে এগুলোতে অনেক দিন পালন করা অনেক কষ্টসাধ্য ব্যয়বহুল। ফলে এগুলো পালন না করে এগুলো থেকে মূলত ডিম্ব ও শুক্র কালেকশন করে ক্রায়োপ্রিজারভেশন করলে, আর তখন দেখা যায় যে ওই যে অতিরিক্ত যে ব্যয়বহুলটা হয়, অর্থাৎ অতিরিক্ত লোকবল পাশাপাশি যে পরিমাণ খরচ হয় সেগুলো অনেকাংশে হ্রাস পায়। ব্রুড মাছের লালন পালন এর দুরূহ কাজটি সহজতর করা যায় মাছের ডিম্ব ও শুক্র ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে। আর এই ক্রায়োপ্রিজারভেশনটা মূলত 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সলিড কার্বন ডাই অক্সাইড অথবা -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনে প্রিজারভেশন করা হয়। আর প্রিজারভেশনের ফলে দেখা যায় এটা ডিম্ব এবং শুক্রগুলো সতেজ থাকে এবং এগুলো পরবর্তীতে ব্রিডিং এর ক্ষেত্রে কাজে লাগানো যায়। বিভিন্ন কারণে মাছের ক্ষেত্রে ক্রায়োপ্রিজারভেশনের ব্যবহার করা হয়। ক্রায়োপ্রিজারভেশন আসলে কি কি কাজে ব্যবহৃত হয়? শুক্রাণুর ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে পুরুষ মাছের ব্রুড স্টক কম রেখে হ্যাচারি ব্যবস্থাপনা করা যায়। প্রজননকৃত মাছের স্থানান্তর হ্যান্ডেলিং এর ব্যবহারিক অসুবিধা দূর করা যায়। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় এই ব্রুড মাছগুলো স্থানান্তর করতে অনেক অসুবিধা হয়, সেটা আর প্রয়োজন পড়ে না। তখন কি করে ডিম্ব বা শুক্রগুলোকে কালেকশন করে স্থানান্তর করা হয়। ক্রায়োপ্রিজারভেশন এর মাধ্যমে ডিম্ব শুক্র পরিবহন বা স্থানান্তর ব্রুড পরিবহনের চেয়ে অধিকতর সহজ। একটু আগে বললাম আমি যেটা, কারণ এটা সামান্য একটা জিনিস, দেখা যায় একটা কৌটার মধ্যে করে বা একটা ছোট্ট ড্রামে করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, কিন্তু একটা ব্রুড মাছকে এক স্থান থেকে অন্য স্থানে নিতে হলে অনেক বড় একটা পরিবহনের প্রয়োজন পড়ে। যেমন আজকালকে দেখা যায় অনেক সময়
ট্রাকের ভিতরে তেল পার বিছাইয়া ওটার মধ্যে পানি দেয়, পানি দিয়ে ওটার মধ্যে ব্রুড মাছগুলো দেয়, দিয়ে স্থানান্তর করে, কিন্তু এটা অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ব্যাপার। ফলশ্রুতিতে কি করা হয়, ব্রুড মাছ থেকে ডিম্ব ও শুক্রগুলো কালেকশন করে সেগুলোকে কি করা হয়, মূলত এক জায়গা থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। ঝুঁকিগ্রস্ত বা বিপদগ্রস্ত বিলুপ্ত প্রায় প্রজাতির পুনরুদ্ধার করা, অর্থাৎ অনেক সময় অনেক মাছ আছে যে মারা যেতে পারে 2-1 দিনের মধ্যে, অথবা মারাও গেল, মারা যাওয়ার কিছু পূর্ব মুহূর্তে এটা থেকে কি করা হয়, শুক্র বা ডিম্বটা কালেকশন করে রেখে দেওয়া হয় ক্রায়োপ্রিজার্ভেশনের মাধ্যমে। ফলে এতে করে ঝুঁকি থাকে না বা বিপদ থাকে না। জিন ম্যানিপুলেশনে শুক্র বা ডিম্বাণুর ব্যবহার, অর্থাৎ জিনের যে ম্যানিপুলেশন করা হয় সেখানে শুক্র বা ডিম্বটাকে ব্যবহার করা হয় ক্রায়োপ্রিজার্ভেশনের মাধ্যমে। মাছ বা পোনাকে জেনেটিক অবক্ষয় হতে রক্ষা করে, অর্থাৎ অনেক সময় পোনা বা মাছ অনেক সময় মারা যায়, অবক্ষয় হয়ে যায়, আস্তে আস্তে দেখা যায় যে বিলুপ্তির পথে যায়, সেগুলো থেকে রক্ষা করা যায় ক্রায়োপ্রিজার্ভেশনের মাধ্যমে। সিলেকশন ব্রিডিং এবং উদ্দেশ্যজনক সংকরণে সহায়তা করে। বিভিন্ন হ্যাচারিতে শুক্র বা ডিম্বের বিনিময় সহজতর করে। গবেষণা দলের মধ্যে ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন গবেষণা কার্যক্রম পরিচালনা করা সহজতর হয়। এই হলো ক্রায়োপ্রিজার্ভেশনের ব্যবহারসমূহ। তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমরা জানাবে, আর যদি তোমার কাছে এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, নিরাপদে থাকবে।